নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প দেহ সুধা। গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প দেহ সুধা। গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। বলি, পুরুষ মানুষকে অত মাথায় চড়াস নে, করে কমে খাওয়াস, তোর মুখে নাতি মারবে কোন দিন। না গো দিদি, আমার স্বামী অমন নয়, একটু নুলো কাজ করতে চায় না। হ্যাঁ মরণ দশা, নুলো এ বুঝি কোনো ভালো কথা হলো? পেটানো শরীর, খায় তো থালা থালা ভাত, দিব্যি চড়ে বেড়ায়। ওই যে পচার দোকানে বসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বাবু আনাগিরি করে সিগারেট ফুঁকে, যখন পকেটে টাকা থাকে না তখন বিড়ি টানে। বলি, সবটাই তো তুই জোগাড় দিস। গতদিন তোর স্বামীকে দেখলাম মদনার সঙ্গে মাল খেয়ে টোল হয়ে বাড়ি ফিরল, আর ফেরার পরই তোর কোঁতানি পাঁদানির শব্দ। ওহ, ও যে কি অসহ্য! বলি, ঠ্যাং আয় আর তোর সঙ্গে শোয়, এসব তোর ভালো লাগে? কি যে বলো, বর তো একটু মারবেই, নাহলে স্বামী স্বামী বোধ হয় নাকি? হ্যাঁ মরণ, কাকে আমি কিসের পাঠ পড়াই? এই নাইতে এসে গা আগলা করে আমায় দেখাস কেন? হ্যাঁ, কোথায় কোথায় কামড়েছে, কোথায় কোথায় দাগ হয়ে আছে, তো লজ্জা করে না? তোমার কাছে লজ্জা কিসের গো বৌদি? তুমি আমার গ্রামের বউ, আমার কত আপন। তোর মতো বেহায়া আর একটা মেয়ে ছেলে মেয়ে মানুষ মাগি নেই এই গ্রামে। কেন কও তো? তোরে এত কইছি স্বামীটারে অমন ভাবে ভাতার খাকি হইস না, তা সত্ত্বেও তুই। আমি বলল ভাতার খাকি কেন হব? আমার বুড়ি পিসিমা উনি তো ভাতারকে কবেই খেয়ে বসে আছে। বেঁচেছে বেঁচেছে, ওটাকে খেয়ে উনি বেঁচেছে। তোর মতোই তো ছিল, বরকে খাইয়ে পরিয়ে যত্ন করে শুধু বিছানায় শুইয়ে রাখতো আর কর্ম করত। বলি, ওই জন্য বুঝি বেটা ছেলেদের পোষা হয়? কি যে বলো দিদি, সব বেটা ছেলে বুঝি এক হয়? আমার স্বামী অমন নয়, একটু করে কমে খেতে ওনার কষ্ট হয়। দেখো না, চলনে বলনে একটু নুলো নুলো ভাব। চুপ কর দেখি। বলি, ভাতগুলো রাক্ষসের মতো খাওয়ার সময় তখন হুঁশ থাকে নে? হ্যাঁ, থালা থালা ভাত, কেজি কেজি মাছ, কড়াই কড়াই মাংস। বলি, গাঁদায় কোথায় ওই ফুটোর মধ্যে? ঠিক করে কথা বলো দিদি, আমার স্বামী নিয়ে অমন কথা বলবে নে। বলিহারি যাই বউ, বলিহারি যাই আমি। এখনকার যুগের মেয়ে ছেলে হয়েও তোর মুখে এমন কথা কেন আসে? আমি যাই গো, ওনার খাওয়ানোর সময় হলো। হ্যাঁ যা যা, বেশি করে গেলা। মরণ আমার, মাগি মিনসে নিয়ে বিছানায় শুধু শোয়াশুই আর কুঁতো যত সব। গ্রামের কোনো পাড়া প্রতিবেশীর কথাই মিতার কানে লাগে না। ওর স্বামী ওকে খুব ভালোবাসে। একটু মদ খায়, একটু মারে, আর কাজকর্ম করে না। ঘরে যা দুটো টাকা পয়সা পরের বাড়ি ঝিগড়ি করে মিতা হাতে তুলে দেয়, আর যেই টাকাটা বিছানার তলায় সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য, সেই টাকাটাও মিতার অনুপস্থিতিতে বিছানা থেকে চুরি করে নিয়ে মাল খেয়ে ফেরে। তাতে কি, স্বামী তো একটু ঠ্যাঙানি দিতেই পারে, তা বলে তো আদর সোহাগ কম হয় না। ওর স্বামীর ক্ষেত্রে আবার ওই ঠ্যাঙানির পরে আদর সোহাগটা একটু বেশি চড়াভাবে ওঠে। এমনভাবে আদর সোহাগ দেয় 3 রাত্রি ধরে মেয়েটার শরীরে অসহ্য ব্যথা আর মাজায় যন্ত্রণা থাকে। ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও স্বামী গরম থেকে ঠান্ডা হয় না। তাতেই মিতা ভুলে রয়েছে। সন্তানাদি এখনো পর্যন্ত হয়নি। বিবাহিত জীবনের আজ প্রায় 12টা বছর কেটে গেছে। 12টা বসন্ত আর কতগুলো রাত্রি
দিন হিসেব মাথায় ঢোকে না মিতার। তবে দিনকে দিন ওর বয়সটা যেন কমতির দিকে যাচ্ছে। আরশির সামনে দাঁড়িয়ে খোলা বুকটাকে দেখে নিজেই হাত দিয়ে আলতো করে চিমটি কাটে। গায়ের ফর্সা রঙে খোলা বুকে চিমটি কাটলে লালচে লালচে ছোপ ছোপ পড়ে যায়। মিতার সারা গতরেই দাগ, কোথায় নেই বলো? গালে, গলায়, বুকে, পেটে, নিতম্বে, থাঁয়ে, সব জায়গায় স্বামীর সোহাগের দাগ। তবে কোথাও নখের আঁচড়, কোথায় দাঁতের কামড়, কোথাও আবার চর থাপ্পড়ের কালশিটে। সবটাই ওর ভালো লাগে। ওর যেন মনে হয় সোহাগ আদরের জন্যই তো মেয়ে মানুষের শরীর তৈরি। স্বামী যদি একটু ভালো করে সোহাগ নাই করলো, তাহলে মেয়ে হয়ে জন্মানোর সার্থকতা কি? মিতার শাশুড়ি মাও ঠিক একই রকম ছিলেন। বিয়ে হয়ে যখন এই বাড়িতে প্রথম মিতা পা দিল, শাশুড়ি তখন ছেলেকে বললেন, যা বাপ, চালের ওপর গিয়ে ওঠ, এ বলবি আমি নামবো নে, আমি নামবো নে, আমি মরবো ঝাঁপ দিয়ে। বউ শোনো, তুমি তখন বলবা, মইরো না মইরো না, তুমি আমার স্বামী, নিচে নাইমা আইসো, আমি তোমারে রাঁধুম বাড়ুম খাওয়াম, আইসো আইসো। এমনই নিয়ম ওদের এই অজ পাড়া গায়ে। স্বামীরা বসে থাকবে আর স্ত্রীয়েরা রান্না করে খাওয়াবে। এমন রীতি আমাদের ভারতবর্ষে প্রচুর অঞ্চলে রয়েছে, প্রত্যন্ত গ্রামে, যেখানকার মেয়েরা কাকে বাচ্চা নিয়ে চাষ করতে যায়, যুগালি খাটতে যায়, আর স্বামীরা সারাদিন ল্যাদ খেয়ে পড়ে থাকে। সন্ধেবেলা মাল খেয়ে বাড়ি আসে, বউকে উদম কেলান কেলায়, তারপরে আবার বউয়ের সঙ্গে সোহাগ বিনিময়ও করে। বছর বিয়াতেই একটা করে বাচ্চা পোয়াতি, পেটটা নিয়ে যেন গর্ববোধ হয় সেই বাড়ির বউগুলোর। না আছে ভবিষ্যতের চিন্তা, না আছে সন্তানদেরকে পড়াশোনা শিখিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অথবা আরও উচ্চপদস্থ কোনো কর্মকর্তা করার ইচ্ছা। এরা এদের যৌবনটা নিটোলভাবে ধরে রাখতে খুব ভালোবাসে। এরা জানে যৌবনের বন্ধন যতদিন অটুট, ততদিন স্বামী সোহাগ পাওয়া যাবে, আর ততদিন স্বামী একই বউয়ের গতর খেতে খেতে তারই গহীন গহ্বরে মুখ দিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে। পরম তৃপ্তি পায় এই গ্রামের মেয়েগুলো। একদিন সকালবেলা ঘুম থেকে উঠতেই পলাশ মাকে বলে, মা, তোমাকে তো একটা কথা বলা হয়নি, প্রজেক্ট নিয়ে বেরোতে হবে, বুঝেছ? প্রজেক্ট? কোথায় যাবি? আছে, পুরুলিয়ায় যেতে হবে। পুরুলিয়ায় যাবি? তুই আমায় আগে কেন বলিসনি? সকাল সকাল দুটো সেদ্ধ ভাত রান্না করে দিতাম, খেয়ে যেতি। খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না মা, ওসব তুমি ভেবো না, আমি ঠিক বাইরে থেকে খেয়ে নেব। বাইরে থেকে খাবি বাবা? তোর গ্যাস অম্বল হয় কথায় কথায়। আরে কিছু হবে না মা, এই কদিন গ্যাস অম্বলে ভুগছিলাম, টাকার দিক থেকে একটু অসুবিধা ছিল তাই। আমি যাই বুঝলি, বৌমা শঙ্খ পোয়াচ্ছে, বুঝিবা সকালবেলায় পুজোটা দিয়ে দিল। ভালোই হয়েছে, আমার হাতের কাজটা সেরে দিয়ে যায় মেয়েটা। বৃহস্পতিবার। বৌদি কখন বেরোবে? পুজো দিয়ে দুটো খেয়ে বেরোবে। তবে ও তো ওটস খায়, ভাত খায় না। খুব সকালে দেখলাম ওটস দিয়ে কি একটা যেন তৈরি করছে, বোধহয় প্যানকেক ট্যানকেক হবে। কদিন আগে একবার আমায় খাইয়েছিল। মাগো, সামনে প্রশংসা করতে হয় তাই বলেছি খুব ভালো হয়েছে। এ আবার মানসে খায়? কি যে বলো মা, ওটস খেলে কোলেস্টেরল কমে। তুমি তো হাই কোলেস্টেরলের রুগী, তোমার পক্ষে ভালো। ওই ওটসের কিছু ভাগ কি আমার জন্য হবে? সে তুই তোর বৌদিকে জিজ্ঞেস কর, কখন বেরোবে, কখন ফিরবে। কেন, বৌদি রাত্রেবেলা বাড়ি ফিরতে লেট করে? কদিন ধরে করছে, লক্ষ্য করছি। শাড়ি টাড়ি পরে যাচ্ছে না, জিন্স টপ পরে যায়। তাতে আমার কোনো অসুবিধে নেই। বৌমা ইনকাম করে, স্বাধীন চেতা। আর ও তো আমার মেয়ে, তোরা দুটো ভাই। তুই যদি ছেলে না হয়ে মেয়ে হতি, তাহলে মেয়ের অভাব পূর্ণ হতো। কিন্তু ভগবান ছেলে দিল, এখন ওই তো এসে মেয়ের অভাব পূর্ণ করেছে। তোর বিয়েটা কবে হবে বাবা? এই এক কথা ভাল লাগে না আমার, সবসময় বিয়ে 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 বিয়ে। জিজ্ঞেস তো করো না কখনো তোর কাজ কেমন চলছে, তোর প্রগ্রেস কবে হবে, মাইনে কত বাড়লো, এসব তো কিছু জিজ্ঞেস করো না। বা কোথাও ঘুরতে যাবি, চল ফ্যামিলি নিয়ে একটু ঘুরে আসি। তা না, বয়স এই যে 28 পার হলো, বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। আমি এখন বিয়ে করব না, আমার বিয়ে করার ইচ্ছে নেই। আমি বিয়ে করে ওই পচা বাঁধনে নিজেকে জড়াতে পারবো না।
পচা বাঁধন কি বলছিস? বিয়ে না করলে বিয়ের মর্ম কি করে বুঝবি? না না মা, সে তুমি করেছো, তুমি মর্ম বোঝো, আমি ওসব করতে চাই না। করতে তো হবেই বাবা, দিল্লি কা লাড্ডু না খেয়ে কারও আজ পর্যন্ত ভালোভাবে পরলোক গমন হয়নি। কি যে বলো! স্বামী বিবেকানন্দকে দেখেছ? আজীবন ব্রহ্মচারী, কত সুন্দর মৃত্যু হয়েছে ওনার। শুধু বিবেকানন্দ কেন, আমাদের পিএম সিএম সবই তো তাই। যদিও পিএমের বউ থাকতেও নেই ব্রহ্মচারীর সমান, আর সিএম তাকে দেখবে উজ্জ্বল দীপ্তিময়ী একজন। হয়েছে হয়েছে, সকালে তোর আর ভাষণ মারতে হবে না। তার মানে তুই বলতে চাইছিস যারা সিঙ্গেল তারাই জীবনে উন্নতি করে, এই তো? একদম কারেক্ট। এই না হলে আমার মা। যাও, দেরি হয়ে যাচ্ছে, আমার আবার ট্রেন ধরতে হবে। আমি বৌদির সঙ্গে একবারে গাড়ি করে বেরিয়ে যাব। বৌদি তোকে স্কুটি করে নিয়ে যেতে পারবে? সব পারবে, বৌদির হাত বিরাট ভালো। এখানে কি কথা হচ্ছে? আর এই তো চলে এসেছ। বলছি তুমি নাকি সকালবেলা ওটসের প্যানকেক বানিয়েছো, আমার ভাগে একটা জুটবে নাকি? নিশ্চয়ই জুটবে। একটা কেন, দুটো জুটবে। দুটো খেতাম আর দুটো টিফিনে নিয়ে যেতাম। তোমার দাদাভাই তো সেই সকালেই বেরিয়ে গেছে দুটো নিয়ে, আর চা বিস্কিট খেয়ে বেরিয়েছে, বললো বাইরে খেয়ে নেবে। আচ্ছা মা, আমি তাহলে তৈরি হই, পুজো দিয়ে দিয়েছি। সে আমি টের পেয়েছি বৌমা, বৃহস্পতিবার তোমাকে মনে করাতে হয় না। কই মা দেখি, হাতটা দাও। এই নাও। এই সিঁদুর আর এই শাখা আর আয়স্তিতে সিঁদুর লাগিয়ে দিলাম। সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়েছিলে তো? বৌদি, তুমি আজকালকার দিনের মেয়ে হয়ে এত রীতি মানো? হ্যাঁ ভাই, যেটা সংস্কার সেটা আমি মানি, কিন্তু যেটা কুসংস্কার সেটা আমি মানি না। আমার মায়ের কাছ থেকেই শেখা। মা আমি তৈরি হলাম। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। দেওর আর বৌদি মিলে স্কুটি করে রওনা দেয়। কোথায় যাবে? আমাকে একটু স্টেশনে ড্রপ করে দাও। কেন, কোথায় এবার ট্যুর? আর বলো না, পুরুলিয়া। উদ্দেশ্যটা কি? আর প্রজেক্ট আর কি, নতুন কিছু আবিষ্কার। জানোই তো ফটোগ্রাফি করতে আমার কত ভালো লাগে, আর বস আমাকেই ধরে দূর অজগ্রামে পাঠানোর জন্য। সেই বাচ্চাদের কি একটা নিয়ে এসেছিলে? হ্যাঁ, নিশীথ কামিনী, তার ফটো তুলে এনেছিলে তাই না? হ্যাঁ, মনে আছে তোমার? থাকবে না? তোমার দাদাভাই কত প্রশংসা করলো। তোমার ওই ছবিগুলো তো তোমার দাদার আর্ট গ্যালারিতে থাকে। তোমার দাদা ওই সব দেখেই তো আঁকে, আর সেগুলোই প্রদর্শনী হয় সব জায়গায় জায়গায়। কোনো ভয় নেই, নিজের আঁকা, তাতে তো কোনো ভয় থাকার কারণ নেই। তা তো ঠিকই। দাদার এখন কাজ কেমন চলছে? গত 6 মাসে একটাও ছবি সেভাবে বিক্রি হয়নি, একটু টেনশনের মধ্যে আছে, তবে চেষ্টা তো করছে। সকালবেলা গেছে গ্যালারিতে। এই রিসেন্টলি নাকি একটা শো বেরোবে আবার। তোমার দাদার ইচ্ছে এবার নতুন কিছু রেডি করা। ভালোই তো, তাহলে আমার প্রজেক্টটা হয়ে যাবে। যদি আমার প্রজেক্ট থেকে দাদা কিছু হেল্প পায় তাহলে তো খুবই ভালো। আচ্ছা ভাই, একটা কথা বলবো? বলো বৌদি, বিয়ে করবে না? এই দেখো, সকালবেলায় মাকে ঝাড় দিয়ে আসলাম, তোমাকেও কি সেম কথা বলতে হবে? না ভাই, বিয়ে তো করবেই। যখন মনে বসন্ত আসবে ঠিক হবে। দেখে বৌদি, দেখে ব্রেক কষো। বসন্ত যখন আসবে তখন নয় বোঝা যাবে। এই বয়সে আমি বসন্ত থেকে নিজেকে বিদায় করতে চাই না আপাতত। দেখেছ, কথা বলতে বলতে এক্ষুনি বিড়ালটাকে মেটে দিতাম। ইস, মা বলেন বিড়ালে পথ কাটা নাকি অশুভ লক্ষণ। এই তো একটা বাজে কুসংস্কারের কথা বললে। কুসংস্কার নয় ভাই, ছোটবেলায় একবার এরকম হয়েছিল। আমার বড়দা, মানে জ্যাঠার ছেলে, বিড়ালে ওর স্কুটারের সামনে ঠিক এইভাবেই পার হয়েছিল। তারপরে দাদা আর বাড়ি ফেরেনি। ওটা কাকতালীয় বৌদি। না ভাই, মনটা কেমন ভয় ভয় করছে। তোমাকে বাড়ি দিয়ে আসি? বিপদ তো তোমারও হতে পারে, গাড়িতে আমি একা নই, তুমিও তো আছো। ও, তা অবশ্য ঠিক। আচ্ছা দুগ্গা দুগ্গা, তুমি সাবধানে যেও কিন্তু। তোমরা সাবধানে থেকো। ট্রেন কখন? এই তো আর 15 মিনিট পর। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। গ্রামের মাটিতে পা দিয়েই বুক ভরা অক্সিজেন নিয়ে পলাশ বলে, পিওর অক্সিজেন। আচ্ছা এখন আমি কোথায় যাব? হ্যাঁ, ডাক বাংলো অফিসে। কাকে ধরি? এই যে টোটো, যাবে নাকি? কোথায় যাবেন? ডাক বাংলো। ডাক বাংলো? আরে হ্যাঁ, শিমুলপুর ডাক বাংলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বুঝি নতুন ফটোগ্রাফার? বাহ, এই খবর চারদিকে চাউর হয়ে গেছে। তুমি কি করে জানলে? জানবো না কেন, কদিন আগেই তো গেলাম।
ওই ডাক বাংলোর হেড অফিসারের বাড়িতে। উনি বললেন একজন আসবেন, তাকে সরাসরি আমার এখানে নিয়ে এসো। একটা ঘর আছে, ও থাকবে, ফটোগ্রাফির কাজ করবে। এতে নাকি আমাদের পচা গ্রামের উন্নতি হবে। পচা বলছেন কেন? গ্রামটা যথেষ্ট সুন্দর। হ্যাঁ, বাইরে থেকে সবই সুন্দর, ভেতরটা না দেখলে মানুষকে কখনোই চেনা যায় না। এটা অবশ্য ঠিক কথা বলেছেন। চলুন চলুন, দেরি হয়ে যাবে। টোটোটা চালানোর সঙ্গে সঙ্গেই একটা ফুরফুরে বাতাস ঘিরে ধরে পলাশকে। শহরে টোটো মোটর সবই চড়েছে সে, কিন্তু বাতাসটা কেমন যেন উষ্ণ আর নিঃশ্বাসে কষ্ট হয়। গ্রামের পরিবেশের বাতাসে একটা অন্যরকম গন্ধ থাকে। এই গন্ধটা বোধহয় খোলা গাছপালার, বন্য ফুলের, মাটির মেটো গন্ধ, আর গরুর গোয়াল, পচা গোবর, সবটাই প্রকৃতির সঙ্গে মিশে থাকা প্রাকৃতিক সুবাস। বাহ, আপনাদের গ্রামটা তো বেশ সুন্দর। সবাই তাই বলে। তা বলি, কতদিন থাকবেন? যতদিন না আমার ফটোশ্যুটের কাজ কমপ্লিট হয়। ফটোশ্যুটটা কি? ছবি তুলব। এখানকার প্রাকৃতিক পরিবেশ, নদী নালা, গাছপালা, জঙ্গল, ঘর বাড়ি, আর আপনাদের। আমাদের ছবি দিয়ে কি হবে বাবু? আপনারা জানেন না, এই সমস্ত ছবি অনেক কাজে লাগে। আর্ট গ্যালারি বোঝেন? ও আবার কি? খায় না, মাথায় দেয়। ছবি এঁকে বিক্রি হয়। গ্রামের পরিবেশের ছবির এখন অনেক দাম এই দুর্মূল্যের বাজারে। তারপরে আপনাদের গ্রামের মেয়ে ছেলেরা, এদের গ্রাম্য জীবনের যে বৈশিষ্ট্যটা, সেটা শহরতলিতে একেবারেই দেখা যায় না। খেটে খাওয়া মানুষগুলোর কায়িক পরিশ্রম সবটাই আমি ক্যামেরাবন্দি করব, আর তারপর সেটা শহরে গিয়ে আমার অফিসের বসকে দেখাবো। দেখানোর পরে উনি সেগুলো প্রুফ করবেন এবং আমাকে টাকা দেবেন। এতে তো আপনার টাকা পাওয়ার কোনো মানেই হয় না। পরিশ্রম তো আমরাই করছি, আপনি তো শুধু ফটো তুলছেন। তাহলে কথাটার মধ্যে যুক্তি আছে কিন্তু একদম। হ্যাঁ, ঠিক বলেছেন। ঠিক আছে, আপনাদের ছবি তুলে যদি ভালো মোটা অঙ্কের টাকা পাই, অবশ্যই আপনাদের গ্রামের উন্নতির জন্য কিছু দান করব। না না, আমি তো ঠাট্টা করে বললাম। আপনি আপনার পেশায় এই কাজটা করবেন, তাতে আমাদেরকে দেওয়ান লাগবো না। চলে এসেছি ডাক বাংলো। বাহ, যেমন দেখেছিলাম ঠিক তেমনই। দারুণ। তা বলছি, ভেতরে বস আছেন? আছেন, আপনি যান। আরে, এটাকে? ও আমাদের গ্রামের বউ, মিতা। বাহ, নামটা সুন্দর তো। বাবুর বাড়ি কাজ করে। ও আচ্ছা আচ্ছা। তাকিয়ে রয়েছে পলাশ মিতার দিকে। মিতা ঘর মুছছে, আর ওর প্রায় বাইরে বেরিয়ে আসা বক্ষ জোড়া, শাড়ির ভাঁজে তার থলথলে গড়নটা স্পষ্ট দৃশ্যমান। আচ্ছা, এখানকার গ্রামের মেয়েরা ব্লাউজ পরে না? আগে না, এখানে ব্লাউজ পরনের চল নেই। বাহ, কি যে বলেন! ঠিকই বলছি, নতুন নতুন এজেন্ট তো সব বুঝতে পারবেন। দেখতে পায় পলাশ মিতার গলায় একটা মাদুলি, কানে দুটো কান মাকড়ি, হাতে শাঁখা পলা, আর একটা মোটা মতো বালা, বোধহয় রূপোর হবে। পায়ে বেশ মোটা মোটা মল রয়েছে, যদিও শাখার মধ্যে প্রচণ্ড নোংরা, আর গায়ের গয়নাগুলো কেমন যেন মলিন হয়ে গেছে। পরনের শাড়িটাও প্রায় ছিঁড়ে যাওয়ার মতো। মাথার ওপরে চূড়োর আকারে খোপা বাঁধা, কপালে সিঁদুর চকচক করছে। সিঁদুরের টিপটা কাজ করতে করতেই বোধহয় এলোমেলো হয়ে গিয়েছিল। হাতে পোঁছা নিয়ে, বালতিতে জল নিয়ে উপুর হয়ে প্রায় ঘর মুছছে মেয়েটা, আর ওর বক্ষ বিভাজিকা থেকে টপ টপ করে ঘাম পড়ছে মেঝেতে। এমন একটা দৃশ্যের ছবি যদি তোলা যায় তাহলে দারুণ হবে। চট করে এই ব্যাগ থেকে ডিএসএলআর ক্যামেরাটা বার করে একটা ফটো তুলে নেয় পলাশ। এইটা কি হলো বাবু? এমন অসময় বিদ্যুৎ চমকালো কি করে?
বিদ্যুৎ চমকায়নি, ফ্ল্যাশ হয়েছে। আমি তোমার একটা ছবি তুললাম। তুমি করে বলছি, কিছু মনে করো না। কে? নমস্কার স্যার, আমি পলাশ। আরে পলাশ, এসো এসো এসো। মিতা, তোমার আর ঘর মুছতে হবে না। না না না, উনি মুছুক না, আমি ফটোশ্যুট করছিলাম। গ্রামে এসেই কাজ শুরু করে দিয়েছে ও। এর মধ্যে কি দেখলে? আপনি জানেন না, এদের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে রয়েছে। কথা চায় মিতার ফর্সা মুখটা লাল হয়ে যায়। আচ্ছা, আপনারা গায়ের রঙকে ধরে রাখার জন্যে কিছু মেকআপ টেকআপ মানে ময়দা ফয়দা মাখেন নাকি? মুখে হাত দিয়ে হেসে ওঠে মিতা। হাসির সময় ওর চকচকে মুক্তোর মতো দাঁত, কপালের এলোমেলো চুল, ঘামে শ্বেতবিন্দুগুলো আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। এরা এত সুন্দর হয় কি করে? হাতে একটা বড় টিকার দাগ রয়েছে। পলাশ ভাবে, ওর হাতেও তো বিসিজি টিকার একটা দাগ আছে, কিন্তু টিকাটা নিতান্ত ওই ছোট্ট পুটুলির মতো, আর এর হাতে কত বড়! বোধহয় প্রাচীন যুগের মানুষ হবে, নাই বা কেন? গ্রামটা তো শহরতলি থেকে অনেকটা ভেতরে। আচ্ছা, আপনারা কি শেভ টেভ করেন? হা, কি যে বলো, গ্রামের মেয়েরা আবার শেভ করবে? না মানে চকচকে লোমহীন ত্বক। কাজ করতে করতে শরীরের লোম খুব আর থাকে না। মাটির উনুনে রান্না করে এরা, গরম আছে, লোমকূপ নষ্ট হয়ে যায়। বিশ্বাস না হয় দেখে নিতে পারো, বইয়ে পড়তে পারো। আর তোমার যদি অন্য কোনো বিষয়ে কথা বলার থাকে তাহলে মিতার সাথেই কথা বলো। বলি আমি চা করতে বলি? হ্যাঁ হ্যাঁ বলুন। তবে স্যার আমি দুধ চা খাই না। জানি, লিকার খাও তো, 1 চামচ চিনি দিয়ে। দুধ চায় তোমার অ্যাসিডিটি। আপনি কি করে জানলেন? জানবো না? তোমার অফিসের বস অনিন্দ্য সুন্দর চৌধুরী আমাকে পই পই করে বলে দিয়েছে তোমার খাওয়া দাওয়ার বিষয়ে কত রকম যে রেস্ট্রিকশন আছে আমি জানি। আচ্ছা তুমি এসো। শ্যামলী, শ্যামলী, যাই। কি হলো? এই দেখো কে এসেছে। কে এই ছেলেটি? তোমাকে পলাশের কথা বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা। পলাশ এতক্ষণে ভুলেই গিয়েছিল মিতার শারীরিক সৌন্দর্য দর্শন করতে করতে দুটো বয়োজ্যেষ্ঠ মানুষ যে ওর সামনে দাঁড়িয়ে। পা ছুঁয়ে প্রণাম করতে হয়। বাবা মা ছোটবেলা থেকেই পলাশকে এই সংস্কারই বড় করেছে। ইস, ভুলে গিয়েছিলাম। প্রণাম করতে গেল পলাশ। সঙ্গে সঙ্গে ডাকবাংলোর সাহেব বললেন, আরে থাক 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 বাবা থাক। বলি চা করে নিয়ে আসি? আর দুপুরে কি রান্না করব? আপনি যা ভালো বুঝবেন করুন, আপনি আমার মায়ের মতো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি চা করে ডাকছি, ভেতরে এসো কিন্তু হাত মুখটা ধুয়ে নেবে ভালো করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওনারা চলে যেতেই পলাশ পেছন ঘুরে দেখে মিতা সেখানে দাঁড়িয়ে নেই। হয়তো ঘর মোছা কাজ হয়ে গেছে, এখন অন্য কিছু করবে। চা খেতে খেতে পলাশের চোখ দুটো বাড়ির এদিক ওদিক ঘোরাঘুরি করছে। বিরাট বড় বাংলো বাড়ি, চারিদিকে গাছপালায় ঘেরা। তার মাঝখানে টিলার মতো বাড়িটা উঁচু হয়ে রয়েছে। ধপধপে সাদা এই বাড়িটা প্রাচীন স্থাপত্য শিল্পের মাধ্যমেই যেন নির্মিত। এই বাড়িটার বয়স কত হবে? তা ধরো প্রায় 250-300 তো হবেই। বলেন কি, স্বাধীনতার আগে? হ্যাঁ তা তো ঠিকই, স্বাধীনতার আগেই তো। এক সময় এখানে ব্রিটিশ সরকার থাকতেন, সেই থেকেই এর নাম ডাক বাংলো। ও আচ্ছা আচ্ছা। সে ব্রিটিশ সরকারের অনেক রকম গল্প আছে এখানে। এখনকার গ্রামের যেরকম অবস্থা দেখছো, এই যে মেয়েগুলো ব্লাউজ পরে না, কিন্তু তোমার জেঠিমাকে দেখো, উনি কিন্তু পরেন। যখন ব্রিটিশরা এসেছিল তার আগে এখানে সভ্যতা অনেক উন্নত ছিল, করে খেত মানুষ, আর পড়াশোনার চল ছিল। মেয়েদের স্বাধীনতা বজায় রাখার জন্যে ব্লাউজেরও চল ছিল। ব্রিটিশ সরকার এলেন, এখানকার গ্রামের মেয়েগুলো প্রচণ্ড সুন্দরী হয়। 12 বছর বয়সের পর থেকেই এদের শরীরে যৌবন উদ্গীরণের প্রভাব দেখা যায়। উনি শুরু করলেন ব্লাউজ পরা যাবে না, ব্লাউজ প্রথা উধাও করো, না হলে যে বুঝতেই পারছ প্রকৃতির দেওয়া শারীরিক সৌন্দর্য যে অনেকটা ঢাকা পড়ে যায়। আর ওরা ছিল 1 নম্বরের বদমাশ, কত মেয়েদের যে সম্মান নষ্ট করেছে। থাক, ওসব কথা পরে বলো। ছেলেটা সবে এসেছে, তোমার গাল গল্প শুনতে শুনতে হাঁপিতে ছুটে যাবে ওর। না না তা হবে হবে নাকি পলাশ? না 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 ঠিক আছে, আপনি বলুন না।
তুমি কাউকে খুঁজছো? আমি মানে তখন ঢোকার সময় যে মেয়েটিকে দেখলাম। ও মিতা, ও তো আমার বাড়িতে কাজ করে। কি ওর সাথে দরকার আছে কোনো? না মানে ওর কটা ছবি তুলতাম। আর মেয়ে পেলে না শেষ পর্যন্ত ওর ছবি তুলবে? দেখি কোথায় আছে, দাঁড়াও। কি গো, দেখে আসো না। কিন্তু ও তো চলে গেছে, ঘর মুছে বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে এখন রান্না বান্না করবে, ওর বরকে খাওয়াবে। বরকে খাওয়াবে? হ্যাঁ বাবা, এই গ্রামে অদ্ভুত নিয়ম আছে। এখানকার বেটা ছেলেরা কোনো কাজ করে না, যা করে মেয়ে মানুষরা করে। একদম, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব। বলেন কি? ঠিকই বলছি। ভরপোয়াতি অবস্থাতেও যতক্ষণ না বাচ্চা প্রসব হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওদের কাজ। সন্তান প্রসবের পরে মাত্র 6টা দিন ওরা রেস্ট পায়। সেই 6 দিন কে করে কমে খাওয়ায় জানো? মেয়ের মা। তাও মেয়ের বাবা খাওয়াবে না। হ্যাঁ, এমন কেন? সবই ব্রিটিশ সরকারের দান। তবে এরা এখনো অত্যাধুনিক হতে পারেনি, সেই পুরনো প্রাচীন রীতি মেনে চলে। বেটা ছেলেগুলো বদমাস, বোঝো না? একবার রীতি বদল হলে ওদেরকেই তো করে কমে খেতে হবে। বউগুলো তখন পায়ের ওপর পা তুলে ঘর সংসার সামলাবে, এদের সেটা সয় না। আপনি আছেন কি করে এখানে? তোমার জ্যাঠামশাই তো ওরকম নয়, আমি তাই বেঁচে গেছি। তাছাড়া আর তো 2 বছর, তারপরে আমরা আমাদের পৈতৃক ভিটে কলকাতায় চলে যাব। ও আচ্ছা আচ্ছা, তোমার জ্যাঠামশাইয়ের শেষ 5 বছর এখানেই কাটিয়েছে। এখানকার সরকার খুব ভালো, আর তোমার জ্যাঠামশাইয়ের কাজকর্মে পোস্টিংটা অন্য জায়গায় হয়নি। আমাদেরও বয়স হয়েছে, বারবার এদিক ওদিক করতে ভালো লাগে না। তা বলছি, তুমি কদিন থাকবে? মানে জিজ্ঞেস করছি বলে খারাপ ভাবছো না তো? না 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 জ্যাঠাইমা, একদম ঠিক আছে। আমি দেখুন 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে, আবার 7 দিনও হতে পারে। আমার মন মতো ফটোশ্যুট না করে আমি যাব না। এখানে আমার প্রায় 100টা ফটো নেওয়ার ইচ্ছা আছে। 100টা? হ্যাঁ, বিভিন্ন রকম অ্যাঙ্গেলে, বিভিন্ন রকম আঙ্গিকের। এই যেমন ধরুন আপনার এই বাড়িটা, মানে বাংলোটা, এটার একটা ছবি তুলবো। এটা ব্রিটিশ আমলের স্থাপত্য, এটা একটা আমার প্রজেক্টের কাজে লাগবে। তারপরে এই যে জঙ্গলটা, এই যে আপনারা বসে আছেন হাতির দাঁতের তৈরি এই যে টেবিল আর চেয়ারে, এটা কত পুরনো একটা স্থাপত্য, কত পুরনো একটা নিদর্শন, কত শ্রমিকের, তাই না? ঠিক আছে, বসো। কথা বলতে গেলে আমার কাজে দেরি হয়ে যাবে, আমি বরং আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন। ও মাই, কি আমার মিতা সুন্দরী তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিলি? চট করে পলাশ পেছন ঘুরে দেখে মেয়েটি এবার দাঁড়িয়ে রয়েছে। ওর শরীর থেকে অপার্থিব সৌন্দর্য ঝরে ঝরে পড়ছে। পরনের ময়লা ছেঁড়া শাড়িটা কেমন করে যেন একটা সদ্য শোরুম থেকে কেনা দামি শাড়িতে রূপান্তরিত হয়েছে। মেয়েটার শাড়িটা এখন হাঁটু পর্যন্ত তোলা, পায়ের মল দুটো স্পষ্ট, পায়ে একটাও লোম নেই। ফর্সা শরীরের মানুষের লোমকূপগুলো বুঝি আলোতে বেশি উজ্জ্বল হয়ে থাকে। প্রখর গরমে সারা শরীর ঘরমাক্ত, বুকের বৃন্ত দুটো স্পষ্ট বিদ্যমান, নাভিমূল থেকে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে। চুলগুলো ঘামে ভিজে গিয়ে কপালের সঙ্গে লেপটে, শীতের সিঁদুরটা গলে পড়ার মতো অবস্থায়। ঠোঁট দুটো কম্পমান। একি, ঠোঁটের উপর একটা তিল রয়েছে, যেটা আরো বেশি সৌন্দর্য বাড়িয়ে তুলেছে মেয়েটার। না, এতক্ষণ পলাশ ভেবেছিল ওর গায়ের গয়নাগুলো বুঝি সোনার অথবা রূপোর, সবকটাই অন্য কোনো ধাতুর, প্রচণ্ড ময়লা হয়ে গেছে। একে যদি পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে কোনো আর্টিস্টের ঘরে রেখে আসা হয়, তিনি পাগল হয়ে যাবেন এর ছবি আঁকতে আঁকতে। 1 মিনিট, এই চুল ছড়াবেন না, চুল ছড়াবেন না, দাঁড়ান 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 বলে একটা ফটো শ্যুট করে নিল। হে কি পলাশ, তুমি কি ওকে মডেল হিসাবে পেয়েছো নাকি? ভালো কথা বললেন তো জ্যাঠাইমা। এই মেয়ে, তুমি আমার মডেল হবে? কেমন একটা হাসি হেসে দৌড় লাগালো মিতা। এই মিতা, শোন শোন। মিতা আর দাঁড়ায়, ঝমঝম শব্দ তুলে এক দৌড়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল সেই জঙ্গলে। রাত্রিবেলা খাবার টেবিলে খেতে বসে গরম গরম ভাত আর পাতলা করে দেশি মুরগির ঝোলে একবার মুখে দিয়েই পরম তৃপ্তিতে পলাশ বলল, আহ, পুরো মায়ের হাতের রান্না। রান্নাটা বুঝি আপনি করেছেন? হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, তোমার জ্যাঠাইমা ছিলেন বলেই তো জীবনে বেঁচে গেছি, না হলে এত অসুখ নিয়েও বউ আমার কত ভালো রান্না করে, আর এত তৃপ্তি করে খাই, বোঝাই যায় না যে তেল ছাড়া। তাই নাকি জ্যাঠাইমা? তেল ছাড়া? একদম তেল ছাড়া,
দারুণ হয়েছে তো খেতে। বলছি কিছু মনে করবেন না, একটু ঝোল হবে? দাও দাও, কার একটু দাও। ঝোল কেন বাবা, একটু মাংসও নাও। অনেক দিন পর পেট ভরে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে পলাশ ওর ঘরে আসে। এই ঘরটা ওর জন্যে ঠিক করা হয়েছে। এখানে ওর নিজের ব্যবহারের যাবতীয় সামগ্রী। ঘরটার মধ্যে মোট 2টো জানালা। একটা জানলা বারান্দার সঙ্গে যুক্ত, আর একটা জানালা দক্ষিণ দিকে, প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যে। বাড়িটার চারদিকে কিন্তু পাঁচিল দিয়ে ঘেরাটেরা নয়, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে রয়েছে টিলার মতো উঁচু হয়ে। বাড়ির সামনের দিকটা নুড়ি পাথর দিয়ে ভরা, সেখানে সারি সারি গাছ লাগানো। সাদা রং হওয়ার জন্য বাড়িটাকে আরো বেশি ভালো লাগে। রুমগুলোর ভেতরেও সাদা রং। সারাদিনের ধকলে বিষণ্ণ প্রায় এই শরীরটাকে বিছানার মধ্যে শুইয়ে দিতেই গাঢ় ঘুম লেগে আসে পলাশের চোখে। একটা অদ্ভুত জিনিস, একটা মশা নেই এখানে। অনেক রাতে একটা শব্দে ঘুমটা ভেঙে যায়। ধচমচে উঠে বসে পলাশ। ঘরে কোনো রকম আলো জ্বলছে না। বাইরে জ্যোৎস্না আছে, তবে প্রচণ্ড গরমেও প্রাকৃতিক বাতাসের জন্যে কিছুটা ঠান্ডা বোধ হচ্ছে। আরে এত রাতে আবার শিয়ালের ডাক? জিজ্ঞেস করতে হবে তো জেঠুকে। সকাল হতেই 1 কাপ গরম চা হাতে মিতা এসে হাজির। ঘুম থেকে উঠেই এমন মেয়েটিকে দেখে পলাশ নিজেকে চিমটি কেটে আবিষ্কার করতে চায় সে সত্যি দেখছে না মিথ্যে। বাবু, বাবু, গরম চা এনেছি। হ্যাঁ, এ কি? জেগেই আছি। তুমি আমার ঘরে? মা বললেন চা দিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এক হাতে ধোঁয়া ওঠা গরম চা, আর শরীরে জড়ানো সাদা ধপধপে ছোট্ট ছোট্ট লাল ফুল বসানো শাড়ি। সিঁদুরটা সদ্য পরে আসা, নাকে একটা বড় নথও আছে, কপালে বড় লাল টিপ। সূর্যের আলো মুখে পড়ে শকুন্তলার মতো সৌন্দর্য দৃশ্যমান। এক মিনিট, আবার কি? চুপ করে দাঁড়িয়ে থাকবে, চা ঠান্ডা হয় হোক। পলাশের কথা শুনে ভয়ে ঠকঠক করে হাত দুটো কাঁপে মিতার। একটা ছবি আবার তুলে নেয়। মিতা বলে, আমার কিন্তু মোটেই ভালো লাগছে না বাবু এগুলো। আরে এটা হোক, যদি অনেক টাকা পাই তোমায় অবশ্যই দেব, কথা দিচ্ছি। টাকা? হ্যাঁ, তোমার ছবিগুলো নিয়ে আমি আমার কোম্পানিকে দেব। সেখান থেকে যদি এগুলো কোনো রকমের প্রোগ্রেস হয়ে যায় তাহলে। কত টাকা? অনেক টাকা, তোমার আইডিয়াতে নেই। কি হচ্ছে এখানে? উঠে পড়েছ? হ্যাঁ উঠে পড়েছি স্যার। বলছি চা কেমন হয়েছে? ভালো হয়েছে। কে বানিয়েছে? তোমার জ্যাঠাইমা, তোমার জন্য স্পেশালি গরম চা। কি দিয়ে জানো? তুলসী পাতা। ঠিক আছে, হাত মুখ ধুয়ে চলে এসো। খাবে তো কিছু? এখন খাবো না স্যার, আমি এখন বেরোই, পরে খাবো। আজকালকার ছেলে তোমরা, কেন গ্যাস অম্বল হবে না? টাইম টু টাইম যদি খাওয়া দাওয়া ঠিকঠাক না করো, না খেয়ে কোথাও বেরোবে না। কেমন যেন বাবা বাবা ফিলিংস হয় পলাশের। বাড়িতে বাবাও ঠিক এইরকমই করতেন। বছর 2 আগে হঠাৎ করেই, ঠিক আছে আমি খেয়েই যাব, এই তো দ্যাটস লাইক মাই বয় বলে চলে গেলেন উনি। সকালবেলা কোনো রকম দুটো মুখে টুখে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে ক্যামেরাটা হাতে নিয়ে বাইরে বেরোয় পলাশ। গ্রামটা ভীষণ সুন্দর, যত দেখছে তত মুগ্ধ হচ্ছে। একটা হাত কাটা গেঞ্জি আর একটা ট্রাউজার্সের মতো পরে নিয়েছিল ও, গরমে বেশ কমফোর্টেবল ফিল করার জন্য। হাঁটতে হাঁটতে কতদূর এসেছিল জানে না, একটা নদীর সামনে এসে পা দুটো স্থির হয়ে যায়। এখানে গ্রামের মেয়েরা স্নান করছে। কারো শরীরে বস্ত্র নেই, সবার জামা কাপড়ই ঘাটে রাখা। অপার্থিব সৌন্দর্যের অধিকারিণী এরা। শহরের মেয়েদের শরীরেও এত সুন্দর লালিত্য থাকে না। সূর্যের প্রথম আলোতে চকচক করছে এদের গাত্রবর্ণ। তার মধ্যে কেউ কেউ আবার কৃষ্ণবর্ণের অধিকারিণী, কেউ আবার উজ্জ্বল গৌরবর্ণা। তবে এরা এমন উলঙ্গ হয়ে স্নান কেন করে? এদের লজ্জা লাগে না? বোধহয় লাগে না। কোথায় যেন একটা পড়েছিল পলাশ, বিদেশে এমন একটা জায়গা আছে যেখানে একটা দিন মানুষ আদিম রীতি অনুসরণ করে।
সেই দিন প্রত্যেকে নগ্ন অবস্থায় শহরের রাস্তায় ঘোরাঘুরি করে, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে। সেই দিন নগ্নতার দিন হয়। সভ্যতা কিভাবে সৃষ্টি হয়েছে তার জন্যই ওই নগ্নতার দিনটা আজও পালন হয়। এখানকার গ্রাম্য মানুষের মধ্যে এখনো সেই প্রাচীন সভ্যতা রয়েছে, তাই নগ্নতাকে এরা প্রাধান্য দেয়, আমাদের মতো রেস্ট্রিক্ট করে দেয় না। হঠাৎ করে কে যেন দেখে ফেলে পলাশকে। একটা বউ হাত উঁচু করে ইঙ্গিত করতেই পলাশ চট করে একটা ছবি তুলে নেয়। এরপরে পলাশের কপালে বেধড়ক যে কেলানি জোটেনি সেটাই যা। দুপুর গড়াতে না গড়াতেই খবরটা চাউর হয়ে যেতেই ডাকবাংলো সাহেবের বাড়িতে মিটিং বসে পঞ্চায়েত মেম্বারের। তিনি এক গোয়ারে মানুষ, বললেন, না 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 বাবু, এইসব আধুনিক সভ্যতার আদব কায়দা এইখানে চলবে নে। উনি নাকি আমাদের মেয়ে বউদের ছবি তুলেছেন, ক্যামেরা দিয়ে ফটোশুট করেছেন, তাই করতেই নাকি উনি এসেছেন। সবই তো বুঝলাম, কিন্তু প্রফুল্ল, তোমাকে খবরটা দিল কে? বললেন ডাকবাংলো সাহেবের বাবু। আমি শুনেছি যার কাছ থেকেই হোক, তা বললে তো হবে না প্রফুল্ল, তোমাকে বলতে হবে তোমার খবরটা কে দিয়েছে। অনেক আমতা আমতা করেও শেষ পর্যন্ত প্রফুল্ল বলল, আপনাদের বাড়ির কাজের মেয়ে মিতা। কিন্তু ও তো মিতার ছবি তুলেছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই প্রত্যেকের মুখটা কেমন যেন হয়ে যায়। কি বলছেন? ঠিকই বলেছেন উনি। আমি এই বাড়ির কাজের লোকটির ছবি তুলেছি, তার পারমিশন নিয়ে তুলেছি বলে মিতার দিকে তাকায় পলাশ। আশা ছিল মিতা হ্যাঁ বলবে, কিন্তু না, মিতা উল্টে কান না জুড়ে দিল। উনি আমার সাথে নোংরামি করছেন বাবু, আমার এসব ভালো লাগে নে। খেটে খাওয়া মানুষ আমি, বর্রে করে খাওয়াতে হয়। আমাদের 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 ওপর কেন উনি এমন করছেন? অশিক্ষিতের মতো কথা বলো না। তোমার ছবি তুলেছেন, তোমার সাথে কোনো নোংরামি করেননি। আর এসব ছবি উনি ভালো কাজেই লাগাবেন। যদি উন্নতি হয় অবশ্যই তোমায় কিছু দেবেন। কি পলাশ, দেবে তো? বলে চোখের ইশারা দিলেন উনি। পলাশ সঙ্গে সঙ্গে ইশারা বুঝতে পেরে বলে, হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, নিশ্চয়ই দেব। এইবার পঞ্চায়েত প্রধান বললে, ও টেকা, তা টেকার বিষয় হলো তো ভালো। তা বলি, ও মিতা, তুই যে আমাকে বললি তোর সঙ্গে নষ্টামি করেছে। নষ্টামি? শব্দটা শুনে পলাশ তাকায় মিতার দিকে। মিতা পায়ের আঙুলে এক পায়ের ওপর আরেক পা তুলে ঘষেই যাচ্ছে, কোনো কথা বলে না। সেই দিনের মতো সভা শেষ হয়ে গেল। মিতা তখনও ছাড়া পায়নি। বাংলো সাহেবের মালিক বললেন, এমন করে অপরিচিত একজন ব্যক্তিকে হেনস্থা করার কোনো মানে হয় না মিতা। আমি জানতাম তুই একটু হলেও বুঝিস, কিন্তু এটা তুই কি করলি? আমি ভয় পেয়েছিলাম বাবু, আমার মরদ আমাকে কালকে খুব কেলিয়েছে। দেখো দেখো, এসব আমি দেখতে চাই না। পিঠের কাপড়টা সরিয়ে একটা বড় লাল দাগ দেখতে পায় পলাশ। আর দেখতে পেয়ে কোমরের কাপড় আর বুক থেকে সরে যাওয়া ওই কাপড়ের মধ্যে একটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা শরীর ফটো ফ্রেমে যদি বন্দি করা হয় অনবদ্য একটা মডেলের মতো লাগছে। এই দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, আবার কি বলে একটা ছবি আবার তুলে নেয় পলাশ। ধীরে ধীরে পলাশ আর মিতার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। মিতা সকালবেলা আসে, কাজ করে, সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে ছবি তোলে পলাশ। কলপাড়ে গিয়ে এঁটো বাসন ধোয়া, সবজি কোটা, কুটনো বাটা, সবটা একটু একটু করে ক্যামেরা বন্দি। রান্নাঘরের প্রবল আছে রান্না করা। মিতা একদিন বলে, আমার বাড়িতে আইসো, তোমার দুটো খাওয়াবো। খাওয়াবে? কি খাওয়াবে? হ্যাঁ যাও, ওর হাতের রান্না খুব ভালো, খেয়ে এসো। তোমার জেঠিমাও খুব প্রশংসা করেন। কি বলো শ্যামলী? হ্যাঁ বাবা, যাও খেয়ে এসো। এই তেল কম দিবি, ছেলের আমার অসুবিধা হয় কিন্তু গ্যাস। কিচ্ছু হবে নে, আমি মাংস রেঁধে খাওয়াবো। মাংস? মাংস আমার খুব একটা চলে না। চলবে চলবে, এ মাংস চলবে। এ মাংস খেলে যৌবন বজায় রাখা যায়। বলো কি, যৌবন বজায় রাখার মাংস? যখন মিতা কথাটা বলে তখন জেঠিমা এবং জ্যাঠা ঘরে চলে গিয়েছিলেন। পলাশ জিজ্ঞেস করে, তোমাদের গ্রামে সব আছে,
গরু, ছাগল, মোষ, তারপরে 2-1টা ভেড়া, গাধা, ঘোড়া, সাপটার তো আছে নিশ্চয়ই। তা তো আছে, জঙ্গলে একটা কিছু মিসিং জানো তো, যেটা সব জায়গায় সচরাচর দেখা যায়, এমন একটা কিছু আমি মিস করছি। এতদিন হয়ে গেল আমি ফটোশ্যুট করছি, বয়স এখন আমার প্রায় 40-এর গোড়ায়। সে 28 থেকে মা বিয়ের জন্য খ্যাকা খ্যাকা করছে। আমি কোথাও গিয়ে শান্তি পাই না ছবি তুলে। এখানে বুঝি শান্তি পেয়েছেন? না, সেরম ভাবে নয়, তবে ভেতর থেকে যতক্ষণ না আমি বুঝবো বিয়ে করার জন্য, ততক্ষণ আমি বিয়ে করব না। বিয়ে করলে কি হবে? কি আর হবে, তোমাদের মতো অবস্থা হবে, খেটে খাওয়াতে হবে বউকে। আমাদের গ্রাম ওরম নয়, বউরাই এখানে খেটে খাওয়ায়। মিতার কথার মধ্যে কিছু একটা ছিল। ওর চোখের অদ্ভুত চিকচিকানি আজ প্রথম দেখতে পেল পলাশ, আর বুকের ভেতরটা দামামা মারতে শুরু করলো। নিজের বুকের ধুকপুকানি নিজের কানে স্পষ্ট বিদ্যমান। বাবু বলে পলাশের বুকের ওপরে আলতো করে হাত বোলালো মিতা। মিতার এটা কেমন ধরনের রূপ! ওর থেকে বয়সে অনেকটা ছোটই হবে, কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল মিতাকে পলাশ। বুকের মাঝে ওই নরম তালের মতো অংশ দুটোর পেছনে পরম তৃপ্তি বোধ হলো ওর। উষ্ণতা আর প্রাকৃতিক ঘামের সুবাস এদের শরীরে। এরা কোনো পারফিউম ব্যবহার করে না, অথচ নিটোল পারফেক্ট এই প্রাকৃতিক গন্ধে মাতোয়ারা হয়ে গেল পলাশ। যেই আদিম খেলায় মেতে উঠেছিল বহু বছর আগে ওর এক প্রেমিকার সঙ্গে শহরের কোনো একটা হোটেলের ঘরে, আজ জঙ্গলের মাঝে প্রকৃতিকে সাক্ষী রেখে সেই শরীরের স্বাদ আস্বাদনের জন্যে নিজেকে উজাড় করে দিতে চাইল পলাশ। একটা গাছের আড়ালে হাত ধরে টেনে নিয়ে গেল মিতাকে। তারপর প্রকৃতির আন্দোলন আর শরীরের দোলনে মিলেমিশে একাকার হয়ে গেল। ঝরা পাতার শব্দ আর মিতার শীতকারে প্রকৃতি যেন সাক্ষী থাকলো ওদের চরম তৃপ্তির। কয়েকদিন পর এই ঘটনার মিতা নেমন্তন্ন করেছে পলাশকে ওর বাড়িতে খেতে যাওয়ার জন্য। আজ মিতার বর রয়েছে বাড়িতে। তোমার হাজবেন্ড বুঝি? হ্যাঁ। হাজবেন্ড মানে কি বলতো? কি আর হবে, আমার স্বামী। কি করে বুঝলে? আমি কথাতেই ধরে ফেলেছি। তা কোনো কাজকর্ম করে না? কি যে বলেন না, স্বামীরা কাজ করবে কেন? স্বামীরা তো শুধু আদর দেয়। ও, তাহলে আমি? আস্তে, শুনতে পেলে রাগ করবে। হ্যাঁ, মাল তুমি খুব শেয়ানা। কি খাওয়াবে আমাকে আজকে? আপনি কেমন বুড়িয়ে যাচ্ছেন। আমায় দেখেছেন? কেউ বলবে আমার বয়স এখন কত? কত তোমার বয়স? তা বলতে পারবো না, তবে আজ থেকে 38টা বসন্ত আমি পেরিয়েছি। বলো কি, 38টা বসন্ত পেরিয়েছ? তার মানে নিশ্চয় তখন তোমার জ্ঞান বোধ হয়েছে। হ্যাঁ, তুমি তো আমার থেকে বয়সে বড়। মায়েরি, তোমার শরীর দেখে কেউ বলবে না। কি হচ্ছে এখানে? কি করছিস তুই? আমাদের বাড়ি অতিথি এসেছে, নারায়ণ, দেখো। ও আচ্ছা আচ্ছা, আপনি? আরে আপনি সেই মালটা না, ওই যে পঞ্চায়েত প্রধান গিয়েছিল জাগবাংলো সাহেবের বাড়ি? আপনি মেয়ে মানুষদের ছবি তোলেন? কে আছিস? লাঠি নিয়ে আয়, কেলাটাকে ধরে। আরে দাদা দাঁড়ান, আমায় মেরে লাভ নেই। আমার কাছে রীতিমতো লেখা নোটিশ রয়েছে। পঞ্চায়েত প্রধান আমাকে সেই নোটিশ দিয়েছে, আর ফটোশ্যুট করে টাকা পেলে গ্রামে আমি দান করব। ও, টাকা যেখানে সেখানে সব চলে। খাওয়া ভালো করে খাওয়া। তোর হাতের ওই মাংসটা খাওয়াস কিন্তু, যা খেয়ে তোর যৌবন এখনো বজায়। তাই নাকি? আপনারা কি এমন খান যে আমরা শহরের মানুষরা খাই না? সেই দিন রাত্রেবেলা রান্না করতে করতে দুপুর গড়িয়ে যখন সন্ধে, তখন পলাশ বলে, রাত তো হয়েই এলো, রাতের খাবারটা খেয়েই যাবো খনি। যাবো নাকি তোমার কাছেও কিছু পাবো? অসভ্য, কি যে বলেন। খেতে বসেছে ওরা। মাল খেয়ে টোল হয়েছিল মিতার বর। রাত্রে আর কিছুই খেতে পারেনি, লুঙ্গি তুলে ঘুমিয়ে পড়েছে। তোমার বরটাকে ডাকবে না? না, ও এখন ক্যাথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, গিলে এসেছে তো। তা কই, দাও খেতে দাও, খিদে পেয়েছে। ও,
রান্না করা সেই খাবার তো নষ্ট হয়ে গেছে, গরম পড়েছে যা। তাহলে আমি এখন কি খাবো? আমি তো বলেও আসিনি জ্যাঠাইমাকে যে আমি খাবো, উনি তো রান্না করেননি। আমি খাওয়াচ্ছি, আসুন আমার সঙ্গে। কোথায় যাব? আপনি ফটোশ্যুট করবেন বলেছেন না? এমন এমন ফটোশ্যুট করবেন যা কখনো কেউ কোনো দিন দেখেনি। হ্যাঁ, সেটাই তো আমার পেশা, সেটাই তো সবার সামনে তুলে ধরি। তাহলে একটা ছবি আমারও তুলুন। আসুন আসুন। গ্রামের প্রায় শেষ প্রান্তে পলাশকে নিয়ে যায় মিতা। সেইখানে শেষ সীমান্ত থেকে একটা নদী দেখা যায়। নদীর অপর প্রান্তে আর একটা গ্রামের সূচনা হয়েছে। নদীটা খুব একটা বড় না, আবার জলও খুব গাঢ় না। কাপড় হাঁটু অবধি তুলে হেঁটে হেঁটেই পার করে দেওয়া যায়। এমনই ছোট্ট একটি নদী, এমনই তার জলপ্রবাহের ধারা। এ কি, কোথাও যাবে নাকি? আমার সঙ্গে আসুন। আস্তে, প্যান্টটা গুটিয়ে নিন। মিতার দেখা দেখি নিজের প্যান্টটা গুটিয়ে নেয় পলাশ। আমাকে লক্ষ্য করতে করতে আসুন। জ্যোৎস্না, আলোয় চকচক করছে চাঁদের কিরণ। এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে পলাশ মিতাকে অনুসরণ করে। আরে বাস, হেও তো একটা গ্রাম। গ্রাম, তবে এখানে মানুষ থাকেনি। মিতা অদ্ভুত একটা ডাক ছাড়ে গলা দিয়ে। এই ডাকটা ভীষণ চেনা পলাশের। আরে, এ তো কুকুরের ডাক। এই সেম ডাকটাই তোমার গ্রামে আমি মিস করেছি। এত পশু আছে কিন্তু একটাও কুকুর নেই। থাকবে কি করে? থাকবে কি করে? হ্যাঁ, কতগুলো কুকুরের বাচ্চা এসে ঘিরে ধরে মিতাকে। দেখে অবাক হয়ে যায় পলাশ। মিতা বলে, দাঁড়ান। একটা ছোট্ট ছানাকে হাতে তুলে নিয়ে গলায় কামড় বসিয়ে একটা অদ্ভুত পৈশাচিক আনন্দ খেলা করে মিতার মধ্যে। বলে, বাচ্চাদের রক্তে এমন কিছু থাকে যা যৌবন ধরে রাখে। আমি তো এই গ্রামে এই জন্যই আসি। মাসে একটা করে বাচ্চা। ভাদ্র আশ্বিন মাসে কুকুরগুলো তো বিয়ে, এমন এমনও আছে বছরান্তে বিয়েতেই থাকে। এ ঠিক তাই, একটাকে আমি খেয়ে ফেললেও আবার পরে আরেকটাকে খেতে পারবো। তুলুন, ফটো তুলুন, আপনার তো এইসবই চাই। একটা অদ্ভুত ভয়ের স্রোত পলাশকে ঘিরে ধরে। মাথা থেকে শিরদাঁড়া পর্যন্ত কেঁপে ওঠেও। হাত থেকে ডিএসএলআর ক্যামেরাটা ধপ করে পড়ে যায় নিচে। হে কি রূপ দেখতে পাচ্ছে সে মিতার। বলে, তুমি তুমি এত পাশবিক? কেন হব না পাশবিক? কেন হব না? আজ থেকে 250 বছর আগে ব্রিটিশ সরকার আমার ইজ্জত নিয়ে খেলা করলো, আমার সম্ভ্রম নষ্ট করলো। তখন কোথায় ছিল আপনার মতো সভ্য মানুষ? কোথায় ছিল? আমাকে মেরে পুঁতে দিয়ে গেল এই গ্রামে। আমার মরা ছাইয়ের ওপরে কুকুরের বাস হলো। ওরা আমার হাড় চিবিয়ে চিবিয়ে খেলো। আর আমার মৃত্যুর কোনো প্রতিশোধ কেউ নিল না। গ্রামে থাকতাম মা বাবার সাথে, একরত্তি মেয়ে ছিলাম আমি। আমি কি দোষ করেছিলাম? আমার শরীরের এই সৌন্দর্য, এ তো প্রকৃতি মাতার দান। আমার তো এতে কোনো হস্তক্ষেপ নেই। তাই আমিও ঠিক করেছি, এই গ্রামে যতদিন আমার আত্মা বিরাজমান থাকবে ততদিন একটাও কুকুরে এখানে থাকবে না। ওই ব্রিটিশ সরকারটা জোয়ান মরদদের দিয়ে খুব খাটাতো। এমন খাটুনি করতে করতে গ্রামের মরদের সংখ্যা কমে গেল। সব না খেতে পেয়ে মরতে শুরু করলো। তারপর গ্রামের বউগুলোকে নজর দিল ও। এক একদিন এক একটা চিড়িয়াকে ধরে আনতো গোপনে, আর তার সম্মান নষ্ট করত। ওর তৈরি করা এই রীতি আজও গ্রামে রয়েছে। তবে আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমি চাইনি খাটতে খাটতে ওর যৌবন শেষ হয়ে যাক। এই কুকুরগুলো আমায় ছিঁড়ে খেয়েছিল, তাই ওদের উপরে আমার খুব রাগ।
1 মাসে একটা করে খেয়ে আমার শরীরটা ধরে রাখি। টাটকা রক্তে কত কি থাকে, বাচ্চাদের চামড়া টান টান হয় না, আমার ওই জন্য এমন। কারণ আমার মৃত্যুর পর যখন এই মাটিতে আমার শরীরটাকে রেখে গিয়েছিল ওই হারামি ব্রিটিশ, আমিও ওর নলি কেটে ওকে এখানেই পুঁতে রেখেছিলাম। শিক্ষিত সভ্যতা পুরনো মানুষের এই গ্রামে কোনো স্থান নেই। ডাকবাংলো সাহেব ভদ্রলোক, মানুষের প্রতি সহানুভূতিশীল, খুব দান ধর্ম করেন, তাই ওনার কোনো ক্ষতি আমি করতে পারি না। ওনার বউটা আমার মা, আমায় খুব আদর করে। কিন্তু আপনি তো তাই নন। ঠিক যেরকম ওই ব্রিটিশ সাহেব আমার বাপ মাকে টাকার ভয় দেখিয়ে আমাকে তুলে নিয়ে গেছিল, আপনিও ঠিক টাকার গরম দেখাচ্ছেন। টাকা আগে না জীবন? হাসতে হাসতে নিজের পার্থিব শরীরটাকে ছেড়ে একটা ভয়ঙ্কর পিশাচিনিতে বদলে যায় মিতা। ঠকঠক করে কাঁপতে কাঁপতে একটা সময় জ্ঞান হারায় পলাশ। তারপরে পলাশকে উদ্ধার করা হয়। গ্রামের ঠিক মাঝখানে পড়ে রয়েছে ওর অজ্ঞান হয়ে যাওয়া দেহটা। ডিএসএলআর ক্যামেরাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। খুব শিগগিরই ওকে গ্রাম থেকে শহরে পাঠানো হয়। সঙ্গে এসেছিলেন ডাকবাংলো সাহেবের মালিক এবং তার স্ত্রী নিজে। বলেছেন, কি থেকে কি হয়ে গেল বলেন তো দিদি? সুস্থ ছেলে গ্রামে এলো, হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়ল, এখন তো কথাই বলতে পারছে না। আমার তো ভয় করছে। ছোটবেলায় কখনো কি কুকুরের কামড় খেয়েছিল? দেখুন কিরকম আতঙ্ক পাচ্ছে জল দেখে। তাকিয়ে থাকে ছেলের দিকে পলাশের মা। না, কোনোদিন এমন কোনো ঘটনা ওর সঙ্গে ঘটেনি। তবে শুনেছে পাগল কুকুরে কামড়ালে খুব শিগগিরই নাকি এফেক্ট হয়। আপনাদের গ্রামে গিয়ে বুঝি এমন কিছু হয়েছে? না দিদি, আমাদের বাড়িতেই তো থাকে। সব থেকে বড় কথা, আমাদের গ্রামে কোনো কুকুরই নেই। গ্রামের পাশে একটা গ্রামে কুকুর হয়তো আছে, কিন্তু সামনে নদী রয়েছে না, পারাপার করে আসতে পারে না। কুকুরের যে জল দেখে আতঙ্ক। অবাক হয়ে যান সবাই। কি এমন ঘটল পলাশের সঙ্গে? পলাশ এত ভয় পেয়ে গেছে আর আতঙ্কিত হয়ে রয়েছে সব দিক থেকে। আসলে এমন এমন কিছু গ্রাম আছে যেখানে শহরের আদব কায়দা নিষিদ্ধ, আর নিষিদ্ধ রয়েছে বলেই সেইখানকার মানুষ আজও যৌবনের ওপর ভর করে কাটিয়ে দিতে পারছে 100 থেকেও 500টা বছর পর্যন্ত। হয়তো সবটাই অনুমান মাফিক। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।